Hello everyone, this is Shanku Subramanian Kormakar and you are watching my channel that is Reverberation Guidelines. This is the third video on elasticity and আজকে সবার ফার্স্টে আমরা ডিসকাস করব বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক নিয়ে। সো বেসিক্যালি চ্যাপ্টারটা বোঝার আগে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখব এবং তার ভিত্তিতে কিছু জিনিসকে আগে ডেভেলপ করব। সো ধরা যাক আমার কাছে একটা স্ফেরিক্যাল অবজেক্ট আছে এবং এই স্ফেরিক্যাল অবজেক্টের ডেফিনেটলি একটা ভলিউম গিভেন আছে। সো আমি ধরে নিচ্ছি যে এই অবজেক্টের ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভি। দ্য ইনিশিয়াল ভলিউম অফ দি বডি বিভি, অর্থাৎ সংস্থাটির বা গোলকটির প্রাথমিক আয়তন ভি। এখন আমি কি করছি, সংস্থার উপর ডেফিনেটলি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। সো সে ফর এক্সাম্পল সংস্থাটার উপর যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি তাতে সেটা সংস্থাটিকে অবশ্যই একটা ডিফর্ম করার চেষ্টা করবে। সো ইট উইল স্টার্ট ডিফর্মিং দি অবজেক্ট। সো আমি বলছি দ্য এক্সটার্নাল অ্যাপ্লাইড ডিফর্মিং ফোর্স বি এফ, অর্থাৎ বাহ্যিক বিকৃতকারী বলের মান হচ্ছে এফ। অ্যান্ড অবভিয়াসলি এফ ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে এ কি করবে, একটা রেস্টোরিং বা প্রত্যানয়নকারী বল তৈরি করবে, যেটা ওর ইলাস্টিসিটি প্রপার্টির জন্য তৈরি হবে এবং ডেফিনেটলি তার মান এফই হবে। এর ফলে কি হবে, সংস্থাটির যদি এরিয়া এ হয়, সো ইফ দি এরিয়া অফ দি বডি বি এ, এর জন্য একটা স্ট্রেস তৈরি হবে। অর্থাৎ এর জন্য যেটা তৈরি হবে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ভলিউম স্ট্রেস বা বাল্ক স্ট্রেস। দিস ভলিউম স্ট্রেস অর্থাৎ আয়তন পীড়ন এর ভ্যালু কত হবে, দ্যাট ইজ রিস্টোরিং ফোর্স বাই এরিয়া। আর রিস্টোরিং ফোর্সটা ডেফিনেটলি এক্সটার্নাল ফোর্সের সাথে সমান হবে। আর আমরা মনে রাখবো যে এই গোটা ঘটনাটা কিন্তু আমরা ইলাস্টিক লিমিটেই করছি। তো দিস ইজ আপ টু ইলাস্টিক লিমিট, রাইট? এইবার সমস্যাটা হবে যে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, সংস্থাটা কি হবে, নিজের সাইজ বা শেপ থেকে আস্তে আস্তে ডিফর্ম হতে শুরু করবে। অর্থাৎ ডেফিনেটলি এর ভলিউম কিছুটা হলেও রিডিউসড হবে। সব যদি ধরে নিই যে আমার ইনিশিয়াল ভলিউম ছিল ভি এবং এই মুহূর্তে অবজেক্টের উপর এক্সটার্নাল স্ট্রেস অ্যাপ্লাই করার জন্য অবজেক্টের ভলিউম কমে গেছে স্মল ভি, তাহলে এই মুহূর্তে ভলিউম কত থাকবে, ইট ইস ভি মাইনাস স্মল ভি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এই ঘটনায় আমার ভলিউমটা কিছুটা হলেও কমেছে। সো let us consider the reduced volume b small v. সো ফাইনাল ভলিউম কত হচ্ছে, ফাইনাল ভলিউম হচ্ছে ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। তাহলে চেঞ্জ ইন ভলিউম কত, চেঞ্জ ইন ভলিউম অর্থাৎ আয়তনের পরিবর্তন কত, দ্যাট উইল বি ডেফিনেটলি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। ওকে, ফাইনাল ভলিউমটা কত, ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, আর ইনিশিয়াল ভলিউমটা ক্যাপিটাল ভি। সো দিস ইজ নাথিং বাট দ্য স্মল ভি। কিন্তু এটা মাইনাস নিয়ে আসছে, কেন মাইনাস নিয়ে আসছে, কারণ যখন আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি এর ভলিউমটা রিডিউসড হচ্ছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, নাথিং এলস। সো আমাদের কাছে এই অবধি একটা জিনিস তৈরি হলো। ওয়েল, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এক্ষেত্রে ভলিউম স্ট্রেইনটা কত হবে, ভলিউম স্ট্রেইন বা আয়তন বিকৃতি, দ্যাট ইজ নাথিং বাট change in volume by initial volume. Yes, অর্থাৎ আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আয়তনের পরিবর্তন হচ্ছে মাইনাস ভি, প্রাথমিক আয়তন ছিল ক্যাপিটাল ভি। ইয়েস, তাহলে আমরা বলছি যে আপ টু দ্য ইলাস্টিক লিমিট, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে the volume stress is directly proportional to volume strain, অর্থাৎ আয়তন পীড়ন আয়তন বিকৃতির সমানুপাতিক, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি সমানুপাতিক।
দ্যাট ইজ অবভিয়াস। যদি আমরা এটাকে আর ফার্দার রিক্যালকুলেট করি, সো দিস উইল বি এফ বাই এ, দিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ মাইনাস ভি বাই ক্যাপিটাল ভি। এখন প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটাকে আমরা বেসিক্যালি এখানে নাম দিই কে দিয়ে। দিস ইজ কে উইদিন ব্র্যাকেট মাইনাস ভি বাই ক্যাপিটাল ভি। এখন একটা মজার জিনিস হচ্ছে, এতক্ষণ ধরে আমরা বলেছিলাম যে স্ট্রেস কোনোদিন প্রেশার হতে পারে না, বাট ফর দিস পারপাস স্ট্রেসকে আমি প্রেশার লিখতে পারি। কেন না? উই নিড টু রিমেম্বার যে আমরা যখন কোনো সংস্থার আয়তন বদলাতে চাইছি বা ভলিউম বদলাতে চাইছি, তখন কিন্তু আমরা সংস্থাটার উপরে সম্পূর্ণ রকম এমনভাবে বল দেব যাতে সংস্থাটি তার সামগ্রিক আয়তন হিসেবে বদলায়। তো যখনই আয়তন বদলাবে তখন আমরা বলটা কোনো একদিক থেকে দেব না, বরং সম্ভাব্য সকল দিক থেকে দেব। সো দ্যাটস ওয়াই আমি এক্ষেত্রে যেটা লিখতে পারি যে সেটা এফ বাই এ, দ্যাট ইজ নাথিং বাট প্রেশার। সো প্রেশার ইকুয়াল টু কে ইন্টু মাইনাস ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে এটাকে যদি রিক্যালকুলেট করি, তাহলে কে কথার মানে আসবে পিভি বাই মাইনাস অফ স্মল ভি। তো এই পুরো জিনিসটা থেকে আমরা কে টাকে পাচ্ছি, এন্ড কে কথার মানে কি? কে মানে হচ্ছে দ্য বাল্ক মডুলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবার আমরা বাল্ক মডুলাসের ইউনিট আর ডাইমেনশন নিয়ে কথা বলতে চাইছি। সো বেসিক্যালি যদি আমরা এর ইউনিট নিয়ে কথা বলি, সো বাল্ক মডুলাস কে ইকুয়াল টু পিভি বাই ডেফিনেটলি ডিভাইডেড বাই মাইনাস অফ ভি। সো বেসিক্যালি দিস ইজ প্রেশার ইনটু ভলিউম বাই চেঞ্জ ইন ভলিউম। সো ভলিউম অ্যান্ড চেঞ্জ ইন ভলিউম ডাইমেনশনালি নিজেরা নিজেদেরকে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে শুধুমাত্র প্রেশারটা। অর্থাৎ চাপ ইন্টু আয়তন বাই আয়তনের পরিবর্তন। তো আয়তন আর আয়তনের পরিবর্তন ডাইমেনশনালি নিজেদের ক্যান্সেল করে দিলে পড়ে থাকবে শুধুমাত্র প্রেশার। আর প্রেশারের ইউনিট আমরা খুব ভালো করে জানি, ইট ইজ নাথিং বাট প্যাসকেল। সো প্যাসকেল, বা আমরা এটাকে লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। আর ডাইমেনশন যদি হয়, তাহলে আমরা এক্ষুনি বুঝলাম যে bulk modulus এর dimension is nothing but the dimension of pressure. So প্রেসারের ডাইমেনশন আমরা কি করে বের করতে পারবো? That is nothing but force per area. So force মানে m l t to the power minus 2 আর এরিয়া মানে l square. তো এটা দিয়ে যদি আলটিমেটলি বের করি, that will be m l to the power minus 1 and t to the power minus 2. So this is all about the bulk modulus. Yes, and a very short note regarding this issue, that is known as the compressibility বা সংনম্যতা। সো কম্প্রেসিবিলিটি কথার মানে হচ্ছে যে যখনই আমরা কোনো একটা সিস্টেমকে আলাদা করে এক্সটার্নালি ফোর্স দিচ্ছি, সেটা কত ইজিলি ডিস্টর্টেড হচ্ছে। অর্থাৎ যে পার্টিকুলার প্রপার্টির জন্য কোনো একটা সিস্টেম খুব ইজিলি ডিস্টর্টেড হয়, তাকেই আমরা বলছি সংনম্যতা। অর্থাৎ ডিফর্মেশন যত তাড়াতাড়ি হয়। বেসিক্যালি বাল্ক মডিউলাস আর সংনম্যতা পুরো ইনভার্স প্রপার্টি। অর্থাৎ কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে 1 বাই বাল্ক মডিউলাস। দিস ইজ দ্য লাস্ট পার্ট, যেখানে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করছি যে এই বাল্ক মডিউলাস জিনিসটা কি। তো আমরা জেনুইনলি জানি যে স্থিতিস্থাপক সীমা অতিক্রম না করলে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাত, তা সবসময় একটা নির্দিষ্ট মাত্রায় কাজ করবে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি সমানুপাতিক। কিন্তু কথা হচ্ছে যে এই আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাত হচ্ছে, তাকে কিন্তু আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক বলছি। সো বেসিক্যালি আমরা সবার ফার্স্ট যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপ টু দ্য ইলাস্টিক লিমিট the volume stress is directly proportional to the volume strain, and we need to know that the ratio of volume stress to that volume strain is a constant, which is known as bulk modulus. Yes, and thing is that আমাদের যেটা লাস্ট পয়েন্ট জানতে হবে যে অবশ্যই এই বাল্ক মডিউলাস কিন্তু সলিড, লিকুইড এবং গ্যাস তিনজনের জন্যই কাজ করে।
কঠিন, তরল এবং গ্যাসীয় ৩ ধরনের সংস্থার জন্যই এই বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক কাজ করবে। এবারে আমরা পড়াশোনা করব দৃঢ়তা গুণাঙ্ক, দ্যাট ইজ মডুলাস অফ রিজিডিটি। সো মডুলাস অফ রিজিডিটি কি বলছে না, আপ টু দ্য ইলাস্টিক লিমিট বা উইদিন দ্য ইলাস্টিক লিমিট দ্য শেডিং স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু শেডিং স্ট্রেন, দ্যাট ইজ স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতি নাকি সমানুপাতিক। সো দ্য থিং যেটা আমি এক্ষুনি বললাম সেটা কি, তার স্থিতিস্থাপক সীমা অতিক্রান্ত না হলে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতি সমানুপাতিক। সো এখানে ওয়ার্ড দুটো একটু ডিফিকাল্ট টু রিয়েলাইজ, তো আমরা সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ ইন ইংলিশ দ্যাট ইজ দ্য শিয়ারিং স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি শিয়ারিং স্ট্রেন। ওয়েল, নাও টু রিয়েলাইজ দি কনসেপ্ট প্রপারলি, আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি এটাকে বুঝতে হয় তাহলে আমরা প্রথমেই এই বস্তুটাকে একটা 3D অবজেক্ট হিসেবে কনসিডার করব এবং ফার্স্টেই যেটা ধরে নেব যে এই অবজেক্টটার একটা সাইড অবশ্যই গ্রাউন্ডের সাথে সম্পূর্ণরূপে ফিক্স করা, অর্থাৎ যে পার্টিকুলার সারফেসটাকে আমি হাইলাইট করছি সেটা যে গ্রাউন্ডের সাথে সম্পূর্ণ ফিক্সড, অর্থাৎ আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলেও এই সারফেসটাকে কিছুতেই গ্রাউন্ড থেকে সরাতে পারবো না, এটা ধরে নিতে হবে। সো দিস ইজ মাই ফিক্সড সারফেস। এখন এই ফিক্সড সারফেসের ভিত্তিতে আমি পুরো জিনিসটাকে ক্যালকুলেট করব বা রিয়েলাইজ করব। এটা যেহেতু ফিক্সড হয়ে যাচ্ছে, এর ভিত্তিতে একটা জিনিস শিওর যে যতক্ষণই আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, অবজেক্টটা কিন্তু নিজের পজিশন থেকে কখনো সরে যাবে না, বরং অবজেক্টটা নিজের পজিশনে থেকেই কি করবে, একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্টেড হয়ে যাবে। কেন টিল্টেড হয়ে যাবে? কারণ একটা সারফেস যদি কমপ্লিটলি ফিক্স থাকে, আমি যদি তার যে কোনো একটা সাইডে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সারফেসটা ডেফিনেটলি একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্ট হবে। এবং আমি স্পেসিফিক্যালি একটা সারফেসকে আইডেন্টিফাই করছি যে সারফেসটার নাম হচ্ছে পি, কিউ, আর অ্যান্ড এস। অর্থাৎ এই যে পার্টিকুলার সারফেসটা দেখছি, এই সারফেসের উপরেই কিন্তু আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি এবং এটা অ্যাপ্লাই করতে কি হবে সেটাই আমরা এবার রিয়েলাইজ করব। এখন আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করছি যে এই পি কিউ আর এস এর সারফেস আছে, এই পি কিউ আর এস সারফেসে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি তো এই সারফেসটাকে আমি গ্লাইড করে একটু নিচে নিয়ে আসছি। বাট আই এম ট্রাইং টু স্টেট যে এই পি কিউ আর এস সারফেসের ওপর যখন আমি একটা এক্সটার্নাল ফোর্স হরিজন্টাল দিকে অ্যাপ্লাই করব, তাহলে এই হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য কি হবে, এই সারফেসটার যেহেতু একটা সাইড কমপ্লিটলি ফিক্সড, অর্থাৎ গ্রাউন্ড স্টেটটা যেহেতু ফিক্সড, তাহলে এই সারফেসটা কি হবে, সামনের দিকে স্লাইড করে যেতে চাইবে না, বরং কি হবে, একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্ট করে যাবে। অর্থাৎ দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট হোয়াট আই এম ট্রাইং টু স্টেট। অর্থাৎ যে কোনো একটা সারফেসের ওপর ফোর্স অ্যাপ্লাই করার জন্য সারফেসটা সামনের দিকে এগোবে না, বরং একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্ট করে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট টু ডেভেলপ দিস প্রপার্টি। অর্থাৎ এইবার এই কিউবটার যে দুটো সারফেস আমি দেখতে পাবো, সেই দুটো সারফেস কি হবে, একটু হলেও সাইডে টিল্ট করে থাকবে। কিন্তু আমরা আবারও এক্ষুনি বলে এসেছি যে আর যাই হোক এর গ্রাউন্ড সারফেসটাকে আমি ফিক্সড করে দিয়েছি, গ্রাউন্ড সারফেস কখনোই মুভ করছে না। অর্থাৎ গ্রাউন্ডে যে সারফেসটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি ফিক্সড হয়ে আছে। অর্থাৎ যে সারফেসটাকে আমি রেড মার্ক দিয়ে করে এসেছিলাম সেই সারফেসটা এখনো ফিক্সড হয়ে গেছে। অর্থাৎ কি হচ্ছে, এই অ্যাকচুয়ালি সারফেসটা যেটা আগে ভার্টিক্যালি ছিল, এই প্রত্যেকটা সারফেস কি হচ্ছে, একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্ট করে যাচ্ছে। কিন্তু সারফেস যেটা গ্রাউন্ডের সাথে যে সারফেস ছিল সেই সারফেসটা তখনও নিজের জায়গায় ঠিক আছে। এর ফলে আমরা খুব স্পষ্টতই বলতে পারছি যে এক্ষেত্রে প্রত্যেকটা সারফেস একটা সার্টেন অ্যাঙ্গেলে টিল্ট করে গেছে, যেটা নাকি ভার্টিক্যালের সাথে ক্রিয়েটেড অ্যাঙ্গেল। এই ভার্টিক্যালের সাথে ক্রিয়েটেড অ্যাঙ্গেলের জন্য যে পার্টিকুলার কনসেপ্টটা তৈরি হবে, অর্থাৎ এক্ষেত্রে যে থিটা অ্যাঙ্গেলে যে টিল্ট করে যাচ্ছে, এই থিটাকেই আমরা বেসিক্যালি বলছি শিয়ারিং স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি। এবং অবভিয়াসলি আমি যেহেতু এই সারফেসের উপরেই ফোর্স অ্যাপ্লাই করেছি, দ্যাট ইজ পি কিউ আর এর সারফেসে ফোর্স অ্যাপ্লাই করেছি, সো এটাই চেঞ্জ হয়ে এখানে পি ড্যাস্ট, কিউ ড্যাস্ট, আর ড্যাস্ট অ্যান্ড এস ড্যাস্ট হয়ে গেছে। সো এই সারফেসের এরিয়াতেই যেহেতু ফোর্স অ্যাপ্লাই করেছি, সো অবশ্যই শেয়ারিং স্ট্রেস বা ক্রিন্টন পীড়ন ওই সারফেসের জন্যই পাবো বা ওই তলের জন্যই পাবো, দ্যাট ইজ নাথিং বাট এফ বাই এ। কিন্তু আমি আবারও বলছি এই পার্টিকুলার কনসেপ্টে আমরা ধরে নিচ্ছি যে গ্রাউন্ডে যে সারফেসটা আছে সেটা কিন্তু মাটির সাথে ফিক্সড করা, অর্থাৎ সেটাকে চাইলেও আমরা মুভ করাতে পারছি না। এই কনসেপ্টের উপরে গোটা সিস্টেমটা ডিপেন্ড করছে।
আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে শেয়ারিং স্ট্রেন কথার মানেটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ যেটাকে আমি থিটা বলে চালিয়েছি সেটা এক্স্যাক্টলি কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সো ধরা যাক আমার কাছে ফার্স্টে প্রত্যেকটা সারফেস ভার্টিক্যালি ছিল, অ্যান্ড দেন আমি যেই এফ ফোর্স অ্যাপ্লাই করেছি সে তো সারফেসটা একটা সার্টেন অ্যাঙ্গেলে সরে গেছে। কিন্তু এই সার্টেন অ্যাঙ্গেলে সরে যাওয়ার জন্য অবশ্যই এটা থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়েছে। সো ধরা যাক এই যে হরিজন্টাল থেকে যে ডিরেকশনটা সরে গেছে, এই হরিজন্টাল থেকে ডিরেকশনে সরে যাওয়াটাকে আমি এক্স বলে ডিফাইন করছি। অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটা সাইডের লেন্থ ছিল স্মল এল করে। তাহলে এখান থেকে থিটাকে আমি কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু ট্যান থিটা লিখতে পারি। কেন? হোয়েন থিটা ইজ ভেরি স্মল, তখন আমি কি করতে পারি? ট্যান থিটা কে সাইন থিটার ইকুয়াল লিখতে পারি, এবং সাইন থিটাকে থিটার ইকুয়াল লিখতে পারি। সো অল আর ইকুয়াল। সো বেসিক্যালি আমরা এখান থেকে থিটাকে কি লিখতে পারছি? এক্স বাই এল। অর্থাৎ আমরা এখান থেকে এক্স বাই এল বলে একটা কনসেপ্ট তৈরি করছি, যেটাকে আমরা বলছি শেয়ারিং স্ট্রেন বা ক্রিম্পটন বিকৃতি। এবং অবশ্যই এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর্থাৎ ইহা সম্পূর্ণরূপে মাত্রাহীন রাশি, কারণ দুটো দৈর্ঘ্যের অনুপাত মাত্র। তো ম্যাথমেটিক্যালি যে জায়গাটা লাস্ট অব্দি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপ টু দ্য ইলাস্টিক লিমিট পিওর স্ট্রেস বা ক্রিম্পটন পীড়ন is directly proportional to shear strain, অর্থাৎ ক্রিম্পটন বিকৃতির সাথে সমানুপাতিক, তাই তো? তাহলে শিয়ার স্ট্রেসটা কত হবে? দ্যাট ইজ ক্রিম্পটন পীড়ন হবে এফ বাই এ, প্রপোর্শনাল টু হবে শিয়ার স্ট্রেন দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। এবং থিটাটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্ষুনি কি করেছি? থিটাটাকে আমরা লিখেছি এক্স বাই এল, যেখানে এক্সটা হচ্ছে একটা সারফেস কতটা অ্যাঙ্গেলে সরে যাচ্ছে তার দরুন যেটুকু সার্টেন অ্যাঙ্গেলে সরে যাওয়ার জন্য যেটুকু হরিজন্টাল ডিস্টেন্স সরেছে। অর্থাৎ কি হয়েছে আমি আবার বলে দিচ্ছি, আমার কাছে যদি এটা একটা সারফেস থেকে থাকতো, অর্থাৎ এই সারফেসটাকে উপর আমি যেই একটা হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করেছি, এই সারফেসটা কি হয়েছে? একটা সার্টেন অ্যাঙ্গেলে সরে গেছে। এই যে সরে গেছে, এই সরে যাওয়ার জন্য যেটুকু হরিজন্টাল পাথ সরে গেছে সেটাকে আমরা এক্স বলে ডিফাইন করছি। সো দিস ইজ মাই এক্স। ফেয়ার এনাফ। আর প্রত্যেকটা সাইড কত করেছিল? এল করেছিল। অ্যান্ড অবভিয়াসলি আমি কিন্তু ধরে নেবো যে এই থিটাটা খুব ছোট, যে কারণে লেন্থটা প্রায় পরিবর্তিত হয়নি। সো এক্ষেত্রে প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ নোন অ্যাজ ইটা। এই ইটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি মডুলাস অফ রিজিডিটি, বা যার অফিসিয়াল নাম হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। ওকে, আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম ফার্স্টে দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দি ভলিউম স্ট্রেন, অর্থাৎ আয়তন বিকৃতির জন্য কৃতকার্যের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। অ্যান্ড ফর দিস পারপাস আমরা সবার ফার্স্টে কিছু জিনিস আগে ইম্যাজিন করে নেব। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা অবজেক্ট আছে, যে অবজেক্ট একটা স্ফেরিক্যাল ইন নেচার, এবং স্পিয়ার হওয়ার জন্য তার ডেফিনেটলি একটা ইনিশিয়াল ভলিউম থাকবে। সো তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি তার ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভি। সো বস্তুর প্রাথমিক আয়তন হচ্ছে ভি। দি ইনিশিয়াল ভলিউম অফ দি বডি পিভি, বস্তুর প্রাথমিক আয়তন ভি। এখন আমি কি করছি? এই অবজেক্টটার উপরে এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এবং ফোর্স অ্যাপ্লাই করার জন্য কি হচ্ছে? একটা রিস্টোরিং ফোর্স ডেভেলপড হবে, এবং এই রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া যেটা ডেভেলপড হবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভলিউম স্ট্রেস। সো বেসিক্যালি বাইরে থেকে একটা বল প্রয়োগ করার জন্য এর অভ্যন্তরে অবশ্যই একটি প্রত্যানয়নকারী বল তৈরি হবে, এবং এই প্রত্যানয়নকারী বল বেসিক্যালি কি করবে? এই সংস্থাটির অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বিকৃতকারী বলকে প্রশমিত করার চেষ্টা করবে, এবং এর ফলে কি হবে? অবশ্যই অবজেক্টে একটি আয়তন পীড়নের সৃষ্টি হবে। সো the volume stress is given as, that is P equal to F by area. Yes, অর্থাৎ আয়তন পীড়ন আমরা বের করলাম। এবার কথা হচ্ছে যে এই ঘটনার ফলে ডেফিনেটলি অবজেক্টের ভলিউম একটু হলেও শ্রিঙ্ক করেছে, অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে। সো আমি ধরে নিচ্ছি যে দি ফাইনাল ভলিউম
বিকামস ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। অর্থাৎ কি অন্তিম আয়তন কত হয়েছে? ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এটা শ্রিঙ্ক করে গেছে স্মল ভি অ্যামাউন্ট। ইয়েস। সো অ্যাজ এ রেজাল্ট আমরা খুব ভালো করে জানি যে বাল্ক মডিউলাস যদি কে হয়ে থাকে, তাহলে আমরা জানি পি ইকুয়াল টু কে ইন্টু এল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে অবভিয়াসলি এটা নেগেটিভ সাইন ছিল, কিন্তু নেগেটিভ সাইনটাকে আমরা এখানে ইগনোর করতেই পারি, কারণ আমাদের ওটা পুরো ইম্পর্টেন্ট সেভাবে নয়। তো আমরা এখান থেকে যেটুকু ভ্যালু পাচ্ছি, সেইটুকু ভ্যালু থেকে আমরা প্রেশারের একটা ইকুয়েশন তৈরি করতে পারছি, কারণ আমরা জানি যে আমরা বাল্ক মডুলাসের ক্ষেত্রে প্রেশার ইকুয়াল টু এফ বাই এরিয়া লিখতেই পারি, রাইট? এবার আমরা কি করছি, ওয়ার্ক ডান বের করছি। সো টু রিডিউস ডিভি ভলিউম, ওয়ার্ক ডান কত হবে? ডেফিনেটলি ডিডব্লিউ ইকুয়াল টু পি ডট ডিভি। ইয়েস। সো এই অবধি আমরা একটা কনসেপ্ট জেনারেট করলাম। এখন সমগ্র সংস্থার কার্য নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন কি করে করব? আর ডিডব্লিউ ইকুয়াল টু কি ছিল, পি ডট ডিভি। এখন পি কথার মানে আমরা কি বের করেছিলাম, কে ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইন্টু ডিভি, রাইট? এক্ষেত্রে ইনিশিয়াল ভলিউম ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট, তাহলে আমি যদি পুরোটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এখান থেকে কে বাই ক্যাপিটাল ভি বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশনের আন্ডারে পড়ে থাকবে স্মল ভি অফ ডিভি। তাহলে এখান থেকে যদি ওয়ার্ক ডানটা বের করি, সো দিস উইল বি নাথিং বাট কে বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি স্কোয়ার বাই টু। যেহেতু আমরা ইন্টিগ্রেট করছি, তো পাওয়ারে ওয়ান অ্যাড আপ হবে এবং সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে। তো এখান থেকে টোটাল ওয়ার্ক ডানটা কত হচ্ছে, দ্যাট ইজ হাফ ইন্টু কে বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি স্কোয়ার। এই অবধি পুরো আমরা ওয়ার্ক ডান একটা বের করতে পেরেছি। এখন এই ওয়ার্ক ডানটাকে আমরা একটু অন্যভাবে দেখতে অভ্যস্ত হব। আমরা জানি কোনো একটি সংস্থার উপর যে পরিমাণ কার্য করা হয়, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ গোয়িং টু বি স্টোরড। সো আমি এটা বলতেই পারি যে দিস ইজ দ্য স্টোরড এনার্জি ইনসাইড দি অবজেক্ট। কিন্তু আমি এখানেই পুরো জিনিসটাকে থামতে চাইছি না, আমি চাইছি এর ফার্দার স্টেপটাকে রিক্যালকুলেট করতে। সো বেসিক্যালি আমি চাইছি ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, অর্থাৎ প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। অর্থাৎ it can be stated as the energy stored per unit volume. Both are the same language. That means আমি যেটা বলছি work done per unit volume, that can be also mentioned as it is the energy stored per unit volume by the object due to the distortion. তাহলে আমি কি করব, না এই ওয়ার্ক ডানকে জাস্ট ভলিউম দিয়ে ডিভাইড করে দেবো, ইট ইজ ইনিশিয়াল ভলিউম। তাহলে বাকি সমস্ত টার্মস তো সেমই থাকবে, শুধু নিচে একটা ক্যাপিটাল ভি চলে আসবে। সো আমি এটাকে রিফ্যাব্রিকেট করলে এটা কিরকম দেখতে লাগবে, হাফ ইন্টু কে বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, এইটুকুকে নিলাম, আরেকটা স্মল ভি বাই একটা ক্যাপিটাল ভি কে সরিয়ে রাখলাম। সো বেসিক্যালি দিস ইজ নাথিং বাট হাফ ইন্টু পি into small v by capital V. So this can be written as half into volume stress into volume strain. অর্থাৎ একই রকম একটা কনসেপ্ট আসলো, হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি। অর্থাৎ এক্স্যাক্টলি সেম আগের বার যা করেছিলাম তাই। এবং এই যে পার্টিকুলার কনসেপ্ট যেটা আমরা এতক্ষণ ধরে জেনারেট করলাম, এটাকে আমরা বলি শক্তি ঘনত্ব, এনার্জি ডেন্সিটি। অর্থাৎ এই গোটা টার্মসটা আমাদের কাছে এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব হিসেবেও প্রশ্নে আসতে পারে। বোথ দ্য সিমিলার ওয়ার্ড অ্যান্ড দ্য কনসেপ্ট ডিট্টো সেম। এখন আমরা যদি একটু ঠান্ডা মাথায় মনে করি, তাহলে আমরা মনে করতে পারবো যে একটি দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে জাতীয় বিকৃতি হয়েছিল, দ্যাট ইজ অনুদৈর্ঘ্য বিকৃতি, তার জন্যও কিন্তু সঞ্চিত স্থিতিশক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ছিল। অর্থাৎ কাইন্ড অফ সেম একটা প্রুফ হয়েছে, যদিও দুটোর মধ্যে কনসেপচুয়ালি প্রচুর ডিফারেন্স থাকছে, তবুও কিন্তু প্রায় সেম জাতীয়, আমি এটা বলতেই পারি।
ওকে, যে অঙ্কটা দিয়েছে সেখানে বলেছে একটি বায়ু বুদবুদের আয়তন 80 সেন্টিমিটার কিউব, 40 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় 0.8 সেন্টিমিটার কিউব, আয়তন বিকৃতি গুণাঙ্ক কত? So basically the numerical has been given as that the volume of an air bubble is 80 centimeter cube. When 40 atm atmospheric pressure is applied on it, the volume is reduced by 0.8 centimeter cube. I repeat the word, the volume is reduced by, that is, that amount has been reduced. I need to find the bulk modulus. So basically আমাকে যেটা বের করতে বলেছে, bulk modulus বের করতে বলেছে। সো আমরা কি করব, গোটা কনসেপ্টে আগে যে যে ডেটাগুলো দিয়েছে সেটা একটু বুঝে নেব এবং সবটাই এসআই তে কনভার্ট করব। সো ইনিশিয়াল ভলিউম কত বলেছে, ইনিশিয়াল ভলিউম বা প্রাথমিক আয়তন সেটা বলে দিয়েছে হচ্ছে ক্যাপিটাল ভি ইকুয়াল টু 80 সেন্টিমিটার কিউব। এখন সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে যেতে হয়, সো ডেফিনেটলি 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে মিটার কিউব হয়ে যাবে। এখন রিডিউসড বাই, হ্রাস পেয়েছে কত, 0.8 সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ 0.8 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, এটা বলে দেওয়া হয়েছে। দিস অ্যামাউন্ট হ্যাজ বিন রিডিউসড, সো দিস ইজ নাথিং বাট স্মল ভি। ক্যাপিটাল ভিউ আমি পেয়ে গেছি, স্মল ভিউ আমি পেয়ে গেছি, অ্যান্ড অ্যাপ্লাইড প্রেশারটা বলে দিয়েছে পি, দ্যাট ইজ অ্যাপ্লাইড প্রেশার, এর ভ্যালুটা হয়েছে, দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ 40 atm। আচ্ছা, এখন 40 তো 40, এক অ্যাটমসফেরিক প্রেশার মানে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, যেটা আমরা নিউমেরিক্যাল বারবার করে পড়েছি। অর্থাৎ এটিএম থেকে প্যাসকেলে যেতে গেলে, যেটা কিনা এসআই ইউনিট, তা আমাকে মাল্টিপ্লাই করতে হবে 1.01 ইন্টু 10⁵। সো এবার আমার কাছে যে জিনিসটা আসছে সেটা কি, সেটা হচ্ছে না পি ইকুয়াল টু কে ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা তো আমরা জানি। সো কে এর মান আমাকে বের করতে হবে। সো কে ইকুয়াল টু কি, পি ইন্টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি। তাহলে আমি ভ্যালুগুলোকে বসাই, পি এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু 1.01 ইন্টু 10⁵ ইন্টু ক্যাপিটাল ভির ভলিউম হচ্ছে দ্যাট ইজ 80 ইন্টু 10⁻⁻6 বাই স্মল ভির ভ্যালু হচ্ছে দ্যাট ইজ 0.8 ইন্টু 10⁻⁻6। সো 10⁻⁻6 গুলো বোথ সাইড থেকে এলিমিনেট হয়ে গেল, 0.8 এর পয়েন্ট উঠলে উপরে একটা 10 মাল্টিপ্লাইড হয়ে যাবে, এখান থেকে এটাকে কাটতে হবে 10। সো উই আর ফাইন্ডিং দ্যাট ইজ নাথিং বাট 40 into 1.01 into 10 to the power 7 Newton per meter square. So if we go for the recalculation, তাহলে এটা হয়ে যাচ্ছে 4.04 into 10 to the power 8 Newton per meter square.